বন্ধুরা, আজকে আমি আবার তোমাদের জন্য একটি হত্যা রহস্য গল্প নিয়ে এসেছি। এই হত্যা রহস্য গল্প পড়তে আমার ভীষণ ভালো লাগে। আরো ভালো লাগে যদি আমি সেটা তোমাদের পড়ে শোনাই। তাহলে আর দেরি কেন, শুরু করছি আজকের গল্প পাঠ। গল্পটির নাম সেই হাত জ্যান্ত। গল্পটি লিখেছেন সৈকত মুখোপাধ্যায়। আর গল্প পাঠে আমি নন্দিতা। শুরু করছি আজকের গল্প সেই হাত জ্যান্ত। আমি উমাশঙ্কর চৌবে, রিটায়ার্ড অ্যাডিশনাল এসপি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস। বয়স ৬৭ বছর। কোচবিহার এয়ারপোর্টের পাশে আমার একটা দোতলা বাড়ি আছে। সেখানেই আমি আর আমার স্ত্রী থাকি। চাকরি থেকে অবসর নিয়েছি মানেই যে বেকার হয়ে গেছি তা কিন্তু নয়। শরীর চর্চা করি, বাগান করি, সুযোগ পেলেই কাছে কিংবা দূরে বেড়াতেও বেরিয়ে পড়ি। তাছাড়া বিনায়ক আছে, বিনায়ক বসু, পুলিশ একাডেমিতে আমার এককালের ছাত্র, এখন আলিপুর দুয়ারের ওসি। বিনায়ক মাঝে মধ্যে কোনো কেসে ঠেকে গেলে আমার শরণাপন্ন হয়। একটা সুবিধে আছে, বিনায়ক দৌড়াদৌড়ির কাজটা মানে তথ্য এসব জোগাড়ের কাজটা খুব নিপুণভাবেই সেরে রাখে। আমার ভাগে পড়ে সেগুলো থেকে বিশ্লেষণের দায়িত্ব। সেটা আবার চিরকালই আমার পছন্দের কাজ। আমার এই নতুন গোয়েন্দা অবতারের গল্প আপনারা হয়তো অন্যের কলমে অনেকবারই পড়েছেন, তবে এবার সাম্পা গ্রামের ঘটনাটা আমার নিজের জবানিতেই লিখে রাখতে ইচ্ছে করছে। দুটো কারণে। প্রথমটা, আজ অব্দি আমাকে যে কটা ক্রাইমের শিকড় খুঁজে বার করতে হয়েছে তাদের মধ্যে সাম্পার রহস্যটাই ছিল সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং। আর দ্বিতীয়, জীবনে এই প্রথমবার কিছুক্ষণের জন্য হলেও আমার মনে হয়েছিল পৃথিবীতে অলৌকিকের অস্তিত্ব রয়েছে ব্ল্যাক ম্যাজিক। এবারেও বিনায়ক বসুর হাত ধরেই সাম্পার রহস্যময় ঘটনাবলী প্রথম আমার সামনে এসেছিল। যদিও সাম্পা গ্রামটা হচ্ছে জোরপোখারি পুলিশ স্টেশনের আন্ডারে, মানে ওর এখতিয়ারের বাইরে। এখন যে ছেলেটি জোরপোখারি অফিসার ইনচার্জ তার নাম সুরেশ তামাং। আমি তখন নর্থ বেঙ্গলের অ্যাডিশনাল এসপি ছিলাম। তখন সুরেশ তামাং সবে চাকরিতে জয়েন করেছে। সেই অর্থে বিনায়কের মতো সুরেশও আমার ছাত্রই বলা চলে। ট্রেনিং পিরিয়ডে সুরেশও নাকি ইনভেস্টিগেশন প্রসেসের উপর আমার লেকচার শুনে আমার ভক্ত হয়ে পড়েছিল। সুরেশ জানতো বিনায়কের মাধ্যমে উমাশঙ্কর চৌবের সঙ্গে যোগাযোগ করা যাবে। আর তাই ঠিক এক সপ্তাহ আগে, মানে মে মাসের ২২ তারিখে সন্ধেবেলায় সুরেশ আর বিনায়ক একসঙ্গেই আমার বাড়িতে উপস্থিত হলো। সেদিন সুরেশ তামাং যা যা বলেছিল সবটাই এখানে লিখে রাখছি। অবশ্য তার কদিন পরে সাম্পায় আমরা গিয়ে পৌঁছানোর পর নানা রকম ঘটনা ঘটতে থাকে। ন্যাচারালি সুরেশের প্রথম দিনের স্টেটমেন্টের মধ্যে সেগুলো খুঁজে পাওয়া যাবে না। সেগুলোর কথা পরে লিখব। যা বলছিলাম, প্রথম দিনে সুরেশ যতটুকু বলেছিল সেইটুকুই আমাকে নাড়িয়ে দিয়েছিল। ক্রাইমের পটভূমিকা, ক্রাইমের নেচার বা সব মিলিয়ে প্রথম থেকেই কেমন কিছু অন্যরকম ব্যাপার স্যাপার ছিল, যে রকমটা আমাদের শহরের পরিবেশে ভাবাই যায় না। সেই জন্য সুরেশের নিজেরও ঘটনাগুলো ক্রাইম বলতে খুব দ্বিধা ছিল। ও কথার মধ্যে বারবার দুর্ঘটনা শব্দটা ব্যবহার করছিল। যে কোনো ক্রাইম ঘটতে গেলে যে উপাদানটা সবচেয়ে জরুরি সেটা হলো মানুষ। মানুষ ছাড়া আর কোনো প্রাণী অপরাধ করে বলে জানি না। বেনারসের বাঁদরগুলো অবশ্য হোটেলের ঘরে ঢুকে মহাতাণ্ডব করে। একবার তো আমার অফিসের আইডেন্টিটি কার্ডটা নিয়েই পালিয়েছিল। তবে সেটা ক্রাইম না, ওটাকে বান্ডামি বলাই ভালো। সে যাই হোক, এই যে কেসটার কথা লিখছি তার আকুস্থল আগেই বলেছি, সাম্পা নামের একটা ছোট্ট পাহাড়ি গ্রাম, যেখানে হাতে গোনা কয়েকটা মানুষ থাকে। সুরেশের কনফিউশনের সেটাও একটা বড় কারণ।
ক্রিমিনাল হওয়ার যোগ্য কাউকেও খুঁজে পাচ্ছিল না এই গ্রামে। ও জানতই না ক্রাইমের ইতিহাসে বহুবার দেখা গেছে একজন দাগী অপরাধীর থেকেও নিখুঁতভাবে পুরো ছক সাজিয়ে খুন করেছেন একজন শান্ত ভদ্র স্কুল শিক্ষক কিংবা নিরীহ গৃহবধূ। জোরপোখারি থেকে মানভঞ্জন, টুমলিং, কালোপোখরি, সান্দাকাফু হয়ে ফালুটের জনপ্রিয় ট্রেকিং রুটটা অনেকেরই চেনা, কিন্তু ফালুট থেকে গোর্খের দিকে কিছুটা নেমে গিয়ে নেপাল সীমান্তের দিকে টার্ন নিলেই এই পশ্চিমবঙ্গের মধ্যেই যে সাম্পা নামে একটা গ্রাম আছে, সেটা পাহাড়ি লোকেদের মধ্যেও অনেকেই জানে না। আমিও জানতাম না। সুরেশকে ওর চাকরি সূত্রেই জানতে হয়েছিল, কারণ আগেই বলেছি আইনত সাম্পা গ্রামটা জোরপোখরি থানার আন্ডারেই পড়ে। ব্রিটিশ সাহেবদের বানানো পুলিশ ম্যাপেও বোধহয় সেরকমটাই ছিল। সাম্পার ইতিহাসে কোনোদিন কোনো অপরাধ ঘটেনি, একটা ছিচকে চুরিও হয়নি। তার প্রধান কারণই হলো ওই মানুষের অভাব। সাম্পা গ্রামে ওখানকার ভূমিপুত্র ছাড়া বাইরের লোকেদের যাতায়াতও ছিল না, আর গ্রামবাসীরা সবাই ভারী শান্তপ্রিয়, প্রায় সকলেই সকলের আত্মীয়। তাহলে মার দাঙ্গা খুনোখুনি হবে কেন? সুরেশ যখন সাম্পার শান্তিপূর্ণ পরিবেশের কথা বলছিল, তখন আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, সাম্পায় টুরিস্ট যায় না? আচ্ছা, গাড়ির ব্যবস্থা নেই বলে সাধারণ টুরিস্টরা না হয় নাই গেল, কিন্তু ট্রেকার? জায়গাটার ন্যাচারাল বিউটি কি কম? সুরেশ উত্তরে বলেছিল, সাম্পার সৌন্দর্য নাকি স্বর্গকেও হার মানায়। তবু ওখানে এতদিন অবধি যে কোনো ট্রেকিং গ্রুপ যেত না, তার দুটো কারণ। এক, সাম্পায় ভয়ঙ্কর জলকষ্ট। পুরো গ্রামের পানীয় জলের সোর্স বলতে গ্রামের অনেক নিচ দিয়ে বয়ে চলা একটা পাহাড়ি নদী। নদীটার নামও নাকি সাম্পা। সেখান থেকে পিঠে করে জলের জ্যারিকেন বয়ে এনে গ্রামবাসীরা নিজেদের জলের প্রয়োজন মেটায়। বাড়তি লোকের চাপ নেওয়ার মতো ব্যবস্থা সেখানে নেই। আর দুই, সাম্পার মানুষেরা সুদূর অতীত থেকেই জীবিকায় পশুপালক। গরু মোষ নয়, ইয়াক মানে চমড়ি গায়ে পোষে তারা। আর বৃষ্টির জলে অল্প স্বল্প রামদানা, ভুট্টা এসবের চাষ করে। নিজেরা উদ্যোগ নিয়ে ব্যবসায় নামার কথা তাদের মাথায় কখনোই আসেনি। সুরেশকে জিজ্ঞেস করলাম, এতদিন অবধি টুরিস্ট যেত না বললে কেন? রিসেন্টলি কি অবস্থা কিছুটা বদলেছে? সুরেশ বলল, বদলায়নি, তবে বদলানোর চেষ্টা শুরু হয়েছিল, আর সেখান থেকেই যত সব গন্ডগোলের সূত্রপাত। ওর কথা শুনে বুঝলাম, জোরপোখারি থেকে কয়েকজন পয়সাওয়ালা লোক এই সান্দাকাফু ফালুট রুটের ট্রেকিং এর ব্যবসাটা চালায়। সফল ব্যবসার নিয়মই হচ্ছে তাকে ক্রমাগত বাড়িয়ে চলতে হবে। এই নিয়ম মেনে সেই শেঠরা সান্দাকাফু ফালুট রুটের আশেপাশে নতুন নতুন টুরিস্ট স্পট ডেভেলপ করে যাচ্ছে। সাম্পার মতো সুন্দর একটা গ্রাম তাদের নজর এড়িয়ে বেশি দিন থাকতে পারে না। এদের মধ্যে একজন সাম্পায় টুরিস্ট রিসর্ট বানানোর প্রথম স্টেপটা নিল। তার নাম ছিল সজ্জন আগরওয়ালা। আগরওয়ালা পদবিটা শুনে অবাক হলাম না। আমি নিজে দীর্ঘদিন এদিকের পাহাড়ে পুলিশের উর্দি গায়ে চাপিয়ে ঘুরেছি, তাই জানি যে এখানকার বেশিরভাগ ব্যবসার সামনে থাকে স্থানীয় লোকজন, কিন্তু মূলধন আর বুদ্ধি সবই মারওয়ারিদের। সান্দাকাফু ফালুট রুটের ট্যুর অর্গানাইজ করা ওই রকমই এক দারুণ লাভজনক ব্যবসা ছিল। বিশেষ করে এই কারণে লাভজনক যে ভারতীয়দের তুলনায় এই রুটের ট্রেকারদের মধ্যে বিদেশিদের সংখ্যা অনেক বেশি। পেমেন্ট পাওয়া যায় ডলারে, ইউরোয় কিংবা ইয়েনে। কাজেই জোরপোখারি মারোয়ারিদের যে ওই ব্যবসায় টাকা ঢালবে, ল্যান্ড রোভার কিনবে, ট্রেকার্স হাট বানাবে, টেন্ট, স্টোভ, গ্যাস সিলিন্ডার, পুলি, কুক এইসবের ব্যবস্থা করবে, আর শেষমেশ লাভের ডলার ঘরে তুলবে, তাতে আর অবাক হওয়ার কিছুই নেই। সুরেশকে জিজ্ঞেস করলাম, সজ্জন কি সাম্পায় গিয়েছিল? না স্যার, আপনি তো জানেন
এই মাফিয়া টাইপের লোকগুলো কখনোই নিজেরা সামনে আসে না। সজ্জনও কখনো সাম্পায় আসেনি। ওর একজন হেঞ্চম্যান মানে পোষা গুন্ডা ছিল, নাম জ্যাকি সুব্বা। জ্যাকি জোরপাখারির ছেলে, 30 বছর বয়স, টল, হ্যান্ডসাম, ভারী মিষ্টি করে কথা বলতে পারত, তাও আবার 4-5টা ভাষায়। ইংরেজি ছাড়াও ফ্রেঞ্চ আর জাপানিটাও কাজ চালানোর মতো বলতে পারত। আসলে 17 বছর বয়স থেকে বিদেশি ট্যুরিস্টদের গাইড হিসেবে পাহাড়ে যেত জ্যাকি। সেখান থেকেই চলনে বলনে এবং কথাবার্তায় এই ঝকঝকে ব্যাপারটা চলে এসেছিল। শুধু ওর একটা ব্যাপারেই কমতি ছিল, ডান হাতের মাঝের 3টে আঙুল ছিল না। জ্যাকি বলতো এভারেস্টের বেস ক্যাম্পে একবার ব্লিজার্ডের মধ্যে পড়েছিল, তখনই নাকি ফ্রস্ট বাইটে আঙুলগুলো খসে গিয়েছিল। তবে আমার ধারণা ওর হাতের উপর বোম ব্লাস্ট করেছিল কখনো। সজ্জনের হয়ে এই জ্যাকি সুব্বাই সাম্পায় গিয়েছিল। সেটা প্রায় 1 মাস আগের কথা, ঠিকঠাক বলতে গেলে এপ্রিলের 11 তারিখ। তারপর বলছি স্যার, তার আগে জ্যাকির চরিত্রের অন্য একটি দিকের কথা আপনাকে বলিনি। গত 5 বছরে আমাদের থানায় এলাকায় 3 জন লোক অ্যাক্সিডেন্টে মারা গেছে। একজনের মাথার আন্ডার কনস্ট্রাকশন বাড়ির উপর থেকে লোহার বিম খসে পড়েছিল, একজন নেশাগ্রস্ত অবস্থায় খাদের মধ্যে পড়ে গিয়েছিল, আর তৃতীয় জন বিনা দোষে গাড়ি চাপা পড়েছিল। মানে লোকটা রাস্তায় যথেষ্ট ধার দিয়েই যাচ্ছিল, তবু একটা গাড়ি এসে ওকে পিষে মেরে দিয়েছিল। 3টে কেসেই অ্যাক্সিডেন্টের ঠিক আগে সজ্জন বাবুর হয়ে জ্যাকি ওদের কাছে নেগোশিয়েট করতে গিয়েছিল। যারা মারা গিয়েছিল তাদের আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীদের মুখ থেকে যেটুকু কথা বার করতে পেরেছিলাম, তাতে বুঝতে পেরেছিলাম ওরা প্রত্যেকেই জ্যাকির সঙ্গে বিবাদে জড়িয়েছিল। বুঝতে পারছেন নিশ্চয়ই কি বলতে চাইছি? বললাম, পারছি। সবকটাই সাজানো অ্যাক্সিডেন্ট, আসলে খুন। কিন্তু তুমি জ্যাকির কথা বলতে গিয়ে পাস্ট টেন্স ইউজ করছো কেন? ছেলেটা ছিল, ছেলেটা গিয়েছিল। সুরেশ একটু অবাক হয়ে আমার মুখের দিকে তাকালো। ও বোধহয় ভাবতে পারিনি আমি ওর কথার আড়ালে কথাগুলো এত মন দিয়ে শুনবো। তারপর ওর মতো ইংরেজিতে উত্তর দিল, আই অ্যাম ইউজিং পাস্ট টেন্স বিকজ জ্যাকি ইজ পাস্ট। এই শাম্পা গ্রামে গিয়েই জ্যাকি মারা গেছে। বিনায়ক এতক্ষণ চুপ করে বসেছিল, এবার হঠাৎ উত্তেজিত হয়ে বলল, এই ডিটেলসটাই একটু মন দিয়ে শুনুন স্যার, খুবই অদ্ভুত। আমি সুরেশকে বললাম, একবার স্যারের কাছে চলো। উমাশঙ্কর চৌবে সারা জীবন অলৌকিককে চ্যালেঞ্জ করে এসেছেন। ভবানী নামের টেররিস্ট গ্রুপের সেই মেয়েটা যখন আলিপুরদুয়ার কোর্টের চত্বর থেকে ভ্যানিশ হয়ে গেছিল, তখনও তো আমরা ভেবেছিলাম ঘটনাটা অলৌকিক। হয়তো এবারেও সেরকম কিছু। আমি হাত তুলে বিনায়কের কথার স্রোত থামালাম। তারপর সুরেশকে বললাম, বলো। সুরেশ বলল, সজ্জন আগারওয়ালার লোকজন নিশ্চয়ই আগেই শাম্পা গ্রামটাকে সার্ভে করে এসেছিল। ওরা দেখেছিল ওখানে যদি একটা টুরিস্ট রিসর্ট বানাতেই হয়, তাহলে সেটা একটা মাত্র জায়গাতেই বানানো সম্ভব না, গ্রামের মধ্যে নয়, নিচে নদীর ধারে কোনো সমতল জমিতে। কারণ একটা রিসর্ট চালাতে গেলে যে পরিমাণ জলের প্রয়োজন হয়, একমাত্র ওখানেই সহজে অতটা জল পাওয়া যাবে। আগে বলতে ভুলে গেছি স্যার, শাম্পায় মোটর যাওয়ার রাস্তা যেমন নেই, তেমনি বিদ্যুৎও নেই। কাজেই পাম্প চালিয়ে জল তোলার কথা কখনো ভাবাই যাবে না। কিন্তু প্রবলেম হলো, ঝোড়ার ধারে ওরকম বড়সড় জমি একটা মাত্রই রয়েছে, বাকি সবকটাই পাথুরে জমি এবং মারাত্মক ঢালু। ওসব জমিতে কোনো কনস্ট্রাকশন সম্ভব নয়। বললাম, তাতে অসুবিধা কি? ওই অ্যাভেলেবেল জায়গাটাতেই সজ্জনের রিসর্ট তৈরি করা হতো না? না স্যার, ওই জমিতে একটা বাড়ি অলরেডি রয়েছে। একটা বাড়ি বলা চলে না, একটা বড়সড় মনাস্ট্রি, ইয়েতির গুম্ফা। এইবার আমি নড়ে চড়ে বসলাম। বুঝলাম
কাহিনীর মধ্যে অলৌকিকের প্রবেশ ঘটছে? বললাম, এমন অদ্ভুত মনাশ্রীর কথা তো জীবনে শুনিনি। ইয়েতি মানে অ্যাবোমিনেবল স্নোম্যান? হিমালয়ের দুর্গম তুষার প্রান্তরে যে বিশাল প্রাণীটিকে কখনো সখনো দেখা যায় বলে প্রবাদ আছে, তার আবার গুম্ফা? হ্যাঁ স্যার, সুরেশ বলল। শুধু আপনি কেন, আমিও তো এই কেসটা হাতে নেওয়ার আগে এই মনাশ্রীর কথা শুনিনি। কেমন করে শুনবো? সাম্পা গ্রামটার কথাই বাইরের জগতের খুব কম লোকই জানে। তার মধ্যে আবার ওই মনাশ্রীর কথা জানে আরো কম লোকে। আমি আগ্রহ দেখিয়ে বললাম, অন্য প্রসঙ্গে যাবার আগে মনাশ্রীর কথা একটু বলো তো শুনি। ইয়েতির মনাশ্রী? বর্তমান যুগে এও কি সম্ভব? অলৌকিকের অনুপ্রবেশ? জানতে হলে বন্ধুরা, আমার আগামীকালের সেই হাত জ্যান্ত এই গল্পটির দ্বিতীয় পর্ব শুনতে হবে। ততক্ষণে তোমরা শুনতে থাকো আমার আজকের গল্প পাঠ, সেই হাত জ্যান্ত গল্পের প্রথম পর্ব। এটি লিখেছেন সৈকত মুখোপাধ্যায়, আর গল্প পাঠে আমি নন্দিতা। তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও এক রাশ ভালোবাসা।